ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজ আমি আবার তোমাদের সাথে আজকে যেটুকু পড়েছি তার অল্প কিছু অংশ শেয়ার করব। তো আমরা যেটা কন্টিনিউ করছিলাম সেটা হলো স্ক্যানার থেকে যে ইংলিশের সিনোনিম আছে সেটা এবং তার সাথে সাথে হিস্ট্রি। তো চলো শুরু করা যাক। তো আগের দিন তোমরা যারা আগের ভিডিও দেখোনি দেখে নিতে পারো। আমি কিন্তু 2023, 22, 21 যত সিনোনিম আছে প্রিভিয়াস ইয়ারে সেটা শেয়ার করেছিলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 2020, 19 এবং 18-তে কোন কোন সিনোনিমগুলো এসেছে। তো চলো, তো প্রথমেই 2020-তে যেটা এসেছে সেটা হলো দ্য ওয়ার্ড জিনোসাইড মিনস। জিনোসাইড মানে কি? জিনোসাইড মানে কিন্তু সাইড মানে কি হত্যা করা, অ্যাক্ট অফ কিলিং, আর জিনোসাইড মানে হচ্ছে রেসিয়াল কিলিং, মানে কোনো পুরো রেসকেই হত্যা করে দিচ্ছে, সেটাই হলো জিনোসাইড, রেসিয়াল কিলিং বলা হয়। তো এবারে দেখো সাইড রিলেটেড আরও কিছু, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ডাব্লিউবিসিএস কিংবা যে কোনো পরীক্ষার জন্য। আমি যে এগুলো স্টাডি ব্লগগুলো শেয়ার করছি কিংবা যে সাবজেক্ট টপিক শেয়ার করছি সেটা কিন্তু শুধু ডাব্লিউবিসিএস কিংবা আপকামিং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি কিংবা রেল এগুলোর জন্য না, মানে সিজিএল থেকে আরম্ভ করে যে কোনো পরীক্ষা, যে পরীক্ষাতে এই সাবজেক্টগুলো ইংলিশ, হিস্ট্রি এগুলো আসে সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলো, জিনোসাইডটা হলো রেসিয়াল কিলিং। এবারে আরও অনেক রকমের সাইড আসতে পারে, যেমন হোমিসাইড মানে কি, তারপর প্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড, সরোরিসাইড, এরকম অনেক সাইড আছে কিন্তু। যেমন ধরো প্যাট্রিসাইড মানে কি? প্যাট্রিসাইড মানে পিতাকে হত্যা করা। ম্যাট্রিসাইড মানে কি? ম্যাট্রিসাইড মানে প্যাট্রি পিতা, এভাবে মনে রেখেছি। ম্যাট্রিসাইড মানে কি? মাতাকে হত্যা করা। সরোরিসাইড মানে কি? সিস্টারকে হত্যা করা। ফ্যাট্রিসাইড মানে কি? ব্রাদারকে হত্যা করা। তো এই রিলেটেড এই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে নেবে। তো নেক্সট স্লটার মানে তোমরা জানো অপশানে, যে স্লটার মানে কোনো পশু বধ করা, পশু হত্যা করা, বা মানে একসাথে এক জায়গায় অনেককে হত্যা করা হলো, সেটাও স্লটার হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট দ্য ওয়ার্ড অ্যানালোগাস মানে কি? অ্যানালোগাস মানে একই রকম, অ্যানালোগাস একই রকম, এরকম বারবার উচ্চারণ করবে তাহলে দেখবে তোমাদের হয়ে যাবে। তো মানে কি একই রকম হলে তাহলে কম্পেয়ার করা যাবে, ভালো সুবিধা হবে, তাহলে কম্পেয়ারেবল। তো দেখো অ্যানালোগাস মানে হচ্ছে সাদৃশ্যপূর্ণ, সিমিলার বা হোমোলোগাস বা কম্পেয়ারেবল বা লাইক। আর হচ্ছে এবার অন্যান্যগুলো আমরা দেখি, অন্যান্য মানে কি অ্যানালাইটিক্যাল, অ্যানালাইটিক্যাল মানে কি বিশ্লেষণমূলক এরকম। আর্টিফিশিয়াল মানে কি তোমরা জানোই কৃত্রিম। আর অরাল মানে কি AURL, অরাল মানে শ্রবণ বা রিলেটেড টু ইয়ার, কান রিলেটেড হলে অরাল। আর আগের দিন কিন্তু পড়েছে আমরা এরিয়াল, AERIL, ওটা কিন্তু এয়ার রিলেটেড। এখানে একটা আগের দিন এই যে আগের দিন এই সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম, এর মধ্যেই সম্ভবত একটা ছিল এরিয়াল। এরিয়াল মানে হচ্ছে এয়ার রিলেটেড। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো অরাল। অরাল মানে কি? মানে কান রিলেটেড, শ্রবণ। এবারে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তো বলছে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ক্লাইম্যাকটিক। ক্লাইম্যাকটিক মানে ক্লাইম্যাক্সে পৌঁছে যায় বলে না, কোনো কিছু সিনেমাটা ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে মানে চরম, চরম পরিণতি, মানে এন্ডিং হতে চলেছে, ফাইনাল বা এন্ডিং এরকম। ক্লাইম্যাকটিক মানে হচ্ছে কালমিনেটিং, কালমিনেটিং মানেও কিন্তু চরম পরিণতিমূলক। হলো এবার নেক্সট ক্লাইম্যাটিক মানে তো তোমরা জানো অ্যাটমসফিয়ার, সবই পরিবেশ এগুলো রিলেটেড আর কি, আবহাওয়ায়। টেম্পারেট মানে কি? মডারেট টাইপের, মানে ধরো টেম্পারেট ওয়েদার আছে, না ঠান্ডা না গরম এরকম। আর ক্লাইম্যাকটিক মানে চরম পরিণতি, ফাইনাল বা কালমিনেটিং বা আলটিমেট যেটা হয়, বা এন্ডিং বা ক্রুশিয়ালও কিন্তু তোমরা বলতে পারো। এবার নেক্সট হচ্ছে ইম্প্যাশন। ইম্প্যাশন মানে কি? ইম্প্যাশন মানে কি? খুব আবেগপূর্ণ বা উৎসাহী বোঝাতে ইম্প্যাশন মানে আর্ডেন্ট। ইম্প্যাশন আর্ডেন্ট মানে তোমার ধরো কোনো ইম্প্যাশন এই জায়গায় যদি প্যাশনেট থাকতো তাও কিন্তু হতো। ইম্প্যাশন মানে হচ্ছে তোমার উৎসাহী বা আবেগপূর্ণ, যেটা প্যাশনেট বা কিন, উৎসাহী বা ইম্পালসিভ, আর্ডেন্ট, ইগার মানে উৎসাহী, এই ওয়ার্ডগুলো ব্যবহার করা যেতে পারে। আর আরেকটা বিষয় তোমরা সবসময় দেখবে, আমরা যে সব ওয়ার্ডের মানে জানবো এমন কিন্তু নয় পরীক্ষার হলে বসে। তো আমাদের অপশান এলিমিনেট করতে জানতে হবে। যেমন ইমপ্যাশন্ট, এখানে দেখো সবগুলো কী আছে? প্যাশনলেস, তারপর ডিসপ্যাশনেট, তারপর আনইমোশনাল, সব কিছু কিন্তু একই রকম। দেখো ডিস, আন, লেস এরকম আছে, তার মানে কি সেগুলো কিন্তু একটা নেগেটিভ মানে বোঝাচ্ছে যে না এরকম অর্থে। তাহলে কোনটা? তাহলে আর্ডেন্টটাই হয়তো হবে, না জানলেও এইভাবে করা যায়। কিংবা এই ওয়ার্ডগুলো সবই শোনা শোনা, আর্ডেন্টটা মানে আমি ঠিক শুনিনি, তার মানে এটা হতে পারে। এইভাবে কিন্তু তোমরা অপশান এলিমিনেট করে করবে, কারণ পরীক্ষার হাতা এই যে আমরা যতই প্রিভিয়াস ইয়ার পড়ি কিংবা মক দিই, যতই পড়ি সব কিন্তু কমন পাবো না। আমাদের সেন্স কাজে লাগিয়ে অপশান এলিমিনেট করে বেশিরভাগ করে আসার চেষ্টা করতে হবে, যেগুলো আমরা পারবো না।
তো 2020 যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু হয়ে গেল। নেক্সট আমি চলে আসবো 2019-এ। তো 2019-এর কী বলছে, দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড স্যাংটিটি অফ দ্য প্লেস সুদেদ আস রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ এ সুইটেবল ওয়ার্ড। ট্র্যাঙ্কুইলিটি মানে কি, খুব প্রশান্তি। আর স্যাংটিটি মানে কি, স্যাংটিটি মানে হলিনেস বা পবিত্রতা, সেটা মানে হচ্ছে স্যাংটিটি। তাহলে দেখো এখানে সিকিউরিটি তো হবে না। ইকুইনিমিটি মানে কি, সমতা, ইকুয়ালিটি বজায় রাখা। আর প্ল্যাসিডিটি মানে কি, শান্ত ভাব। প্ল্যাসিডিটি মানে শান্ত ভাব, এটা মনে রাখবে। এবার নেক্সট হচ্ছে এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডেফ্যাটিগেবল মানে কি, অক্লান্ত। ফ্যাটিক মানে কি, পেশি কখন হচ্ছে ক্লান্ত হয়, ফ্যাটিক হয়, তোমরা আমাকে বলবে। ফ্যাটিক মানে কি, ক্লান্ত। তাহলে ইনডেফ্যাটিগেবল মানে কি, অক্লান্ত বা অদম্য। তাহলে ইনডেফ্যাটিগেবল মানে কি, এটা মানে হবে টায়ারলেস, যে কখনো টায়ার্ড হয় না। তো আমাদেরও কিন্তু ইনডেফ্যাটিগেবল হতেই হবে। কারণ কি, দেখো তোমরা যদি এই যে কম্পিটিটিভ ফিল্ডে এসে তোমরা যদি টায়ার্ড হয়ে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না, আমাদেরকে আনটায়ার্ড থাকতে হবে। তো ইনডেফ্যাটিগেবল মানে হচ্ছে টায়ারলেস। এবার নেক্সট অপশান অ্যানালাইসিস করতে হবে। আনহ্যাপি মানে তো তোমরা জানোই। আর ইনডমিটেবল মানে কি, অদম্য, যাকে ডমিনেট করা যাবে না সহজে, সেটা হচ্ছে ইনডমিটেবল। আর ইনকম্প্যাটিবল মানে কি, বেমানান। মানে সে কম্প্যাটিবিলিটি ম্যাচ করে না, আমাদের অনেকে বলে, তো তার মানে কি, তার বেমানান। তাই ইনকম্প্যাটিবল মানে কি, বেমানান হলো। এইবারে নেক্সট আমরা কোথায় যাব, নেক্সট হচ্ছে যাচ্ছি 72 নাম্বার কোয়েশ্চেনে। এই দেখো এখানে দেওয়া আছে অক্লান্ত বা অদম্য, অধ্যাবসায়, সেরকম পারসিস্টেন্ট মানে যে লেগেই থাকবে। আমাদেরও কিন্তু এই WBCS-এর যে এক্সামে, এই জার্নিতে কিংবা যে কোনো কম্পিটিটিভ ফিল্ডে পেতে গেলে কিন্তু আমাদের ইনডেফ্যাটিগেবল হতে হবে বা পারসিস্টেন্ট বা টায়ারলেস হতে হবে। এবার নেক্সট দ্য ওয়ার্ড বেলিগার্ড বেলিগার্ড মানে বিপর্যস্ত, একদম বিপর্যস্ত হয়ে গেছে, সেটা বেলিগার্ড মানে কি, ট্রাবলড বা অবরোধ অর্থেও কিন্তু বোঝানো হয়। তো নেক্সট কি, বিলিটিল ওয়ার্ডটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। মানে কাউকে বিলিটিল করা মানে কাউকে নিয়ে ব্যঙ্গ করা বা তুচ্ছ তাচ্ছিল্য করা, এরকম মানে হচ্ছে বিলিটিলড। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, আসতেই পারে। মানে বেনিফিটেড মানে তো উপকৃত, আর ইরিটেটেড মানে তো বিরক্ত। এবার তাহলে আমাদের 2019-এর যে সিনোনিম সেটাও কিন্তু হয়ে গেল। এবার নেক্সট আমরা কিসে আসবো, 2018-তে কী এসেছে। 18-তে প্রথমে এসেছে মার্বেল মেবি ইউজড উইথ। মার্বেল মানে কি, রক, সেটা আমরা সকলেই জানি। স্কাল্পচার যেটা, সেটা মানে হচ্ছে ভাস্কর্য। নেক্সট হচ্ছে এটাও বলেছে যে অল্টারনেটিভ ওয়ার্ড বা মিনিংটা বলতে। ক্লাসিক মানে কি, মানে ক্লাসিক জিনিসটা মানে সর্বোত্তম, সবচেয়ে ভালো, শ্রেষ্ঠ, এরকম একটা ব্যাপার বোঝায়। ক্লাসিক মানে অফ দ্য ফার্স্ট অর হাইস্ট কোয়ালিটি, মানে হাইস্ট কোয়ালিটি বোঝাতে ক্লাসিক। আর স্যাংটিফাইড মানে যেন, স্যাংটিটি মানেই পড়লাম পবিত্র, আর স্যাংটিফাইড মানেও ওই পবিত্রতা। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে কিন্তু 2018, 19, 20-র সিনোনিম যে আছে সেগুলো অপশান ধরে শেয়ার করলাম। তো তোমরা দেখতে পারো এই ভিডিওগুলো, আশা করি ভীষণ হেল্পফুল হবে। তো স্ক্যানার থেকে কিন্তু আমার এটা করা হয়ে গেল, আমি করে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি যেটাতে আসবো সেটা হলো হিস্ট্রি। আমি যে হিস্ট্রিটা পড়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো তোমরা কিন্তু জানাবে। তো দেখো, পুরো সবসময় তো অনেকটা শেয়ার করা যায় না বড় ভিডিও, আমি জাস্ট ছোটো টুকরো যেগুলো মনে হয় ইম্পর্ট্যান্ট সকলের জন্য, সেটা একটু শেয়ার করি। তো নেক্সট আজকে আমরা যেটা আসবো হিস্ট্রিতে বা আইএনএমটা আমি পড়ছিলাম, আগের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি পার্টিশন অফ বেঙ্গল যেটা আছে সেটা পড়ে নিয়েছিলাম। তো দেখো, পার্টিশন অফ বেঙ্গলের যে বিষয়টা, তো প্রথমেই আমাদের আসে, WBCS-এও এসেছিলো, যে পার্টিশন যে হয়েছিল, তো কেন পার্টিশনটা হলো। দেখো, প্রথমেই তো ব্রিটিশরা বুঝতে পারলো যে সব মিলিট্যান্ট হয়ে যাচ্ছে, এক্সট্রিমিস্ট হয়ে যাচ্ছে, ন্যাশনালিস্ট মুভমেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে তো বেঙ্গলকে এবার হচ্ছে ভাগ করতে হবে। ভাগ না করলে মানে ন্যাশনালিজম এত বেড়ে যাচ্ছে যে সেক্ষেত্রে আমরা টিকতে পারবো না ইন্ডিয়াতে। তো সেক্ষেত্রে দেখো, পার্টিশন অফ বেঙ্গল টু ডিভাইড পিপল, লোকজনদের ভাগ করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট ডিসিশন নিল যে পার্টিশন হবে। সেটা পাবলিকের সামনে আসলো ডিসেম্বর 1903 সালে। তো এবার দুটো প্রভিন্সে ভাগ করলো। তো দুটো প্রভিন্স কী, একটা হচ্ছে বাংলা, যার মধ্যে বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলও বলতে পারো, বেঙ্গল যার মধ্যে থাকবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ বিহার এবং ওড়িশা। বেঙ্গল মানেই তার মধ্যে থাকবে ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং ওড়িশা। আর আরেকটা পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম। এই দুটো পার্টে ভাগ করলো। বেঙ্গলের ক্যাপিটাল হিসেবে ক্যালকাটাকে বাছলো, আর হচ্ছে যেটা ইস্টার্ন বেঙ্গল তার ক্যাপিটাল হিসেবে ঢাকাকে বাছা হলো। তো এই জায়গাটায় আমি এইভাবে করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে স্টিকি নোট দিয়ে করে নিতে পারো। মানে দেখো, চোখের
দেখতে সুবিধা। তাহলে দুটো প্রভিন্সে ভাগ করলো, একটা বেঙ্গল আর একটা ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। তাহলে বেঙ্গলের মধ্যে কী ছিল? ওয়েস্ট বেঙ্গল, আমরা এখন যে বসবাস করছি, এবং বিহার, ওড়িশা, যার ক্যাপিটাল দেখো ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা ক্যাপিটাল, এবং সেখানে হিন্দু মেজরিটি ছিল। তারপরে যখন ইস্টার্ন বেঙ্গলে ভাগ করলো এবং আসাম, তার মানে তার ক্যাপিটাল কোথায় হলো? ইস্টার্ন বেঙ্গল মানে বর্তমানে বাংলাদেশ, এরকম। তো সেক্ষেত্রে তার ক্যাপিটাল ঢাকা হয়ে গেল এবং মুসলিম মেজরিটি। এই যে ভাগ করলো, তাহলে ওরা কিন্তু দুইটা বেসিসে ভাগ করলো, ল্যাঙ্গুয়েজের বেসিসে ভাগ করলো এবং তার সাথে সাথে যে হিন্দু মুসলিম এই বেসিসে ভাগ করলো, মানে ধর্মের বেসিসে আর কি। তো এই দেখো তোমরা, এই যে রিসলে যে সময় ছিল হোম সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিসলে বললো বেঙ্গল ইউনাইটেড ইজ এ পাওয়ার। বেঙ্গল যদি ইউনাইটেড থাকে তাহলে সেটাই কিন্তু পাওয়ার হয়ে যাবে বেঙ্গলিদের জন্য। কিন্তু বেঙ্গলকে যদি আমরা ভাগ করি, রিসলের মাথার প্ল্যান দেখো, বেঙ্গলকে যদি আমরা ভাগ করি, বেঙ্গল ডিভাইডেড উইল পুল ইন সেভারেল ডিফারেন্ট ওয়েজ। ওয়ান অফ আওয়ার মেন অবজেক্টস ইজ টু স্প্লিট আপ অ্যান্ড দেয়ার বাই টু উইকেন আ সলিড বডি অফ অপোনেন্টস টু আওয়ার রুল। বলছে বেঙ্গলকে ভাগ করলে তবেই সব সমস্যার সমাধান, এরকম একটা কনসেপ্ট, সেটা রিসলে বললো। তো পার্টিশন প্ল্যান যেটা হলো, ব্রিটিশরা উইকেন করতে চাইলো মানে বাংলাকে, নার্ভ সেন্টার যেটা হচ্ছিলো, কারণ আগেই বললাম যে ন্যাশনালিজম বেড়ে যাচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনালিজমটা হতে, সেটাকে দুইটা ভাগে ভাগ করো অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজের বেসিসে। দেখো ওয়েস্ট বেঙ্গল মানে সেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো বেঙ্গলি পিপলই থাকবে, কিন্তু বেঙ্গলি পিপলরা তখন মাইনরিটি হয়ে গেল, কারণ বেঙ্গলি ভাষায় কথা যতটুকু বলতো মানুষ, দেখো 17 মিলিয়ন বেঙ্গলিস ছিল, তার থেকে বেশি লোক কথা বলতো, কারণ ওখানে ওড়িশা ছিল এবং বিহার ছিল হিন্দি এবং ওড়িয়াতে। তাহলে বাংলায় বেঙ্গলিরাই কিন্তু মাইনর হয়ে গেল। আর নেক্সট ভাগ করলো রিলিজিয়ানের বেসিসে, ধর্মের বেসিসে, কারণ ওয়েস্টার্ন পার্ট যেটা মানে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ওড়িশা, সেটা তো হিন্দু মেজরিটি, আর যেটা ইস্টার্ন পার্ট হচ্ছে মানে তোমার ধরো ইস্ট বেঙ্গল এবং তার সাথে যেটা ভাগ হলো আসাম, সেটা তো মুসলিম মেজরিটি। মানে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগাতে পারলে তবেই আর ন্যাশনালিজম থাকবে না, এটা মানে ওনাদের মাথায় কাজ করলো। তো তারপরে লর্ড কার্জন সে সময় ভাইসরয় ছিল, তোমরা সকলেই জানো, 1899 থেকে 1905 পর্যন্ত। তো তারপরে যেই এই বিষয়টা খবর পেতে থাকলো ইন্ডিয়ানরা, তখন তো তারা নানা রকম অ্যান্টি পার্টিশন ক্যাম্পেইন শুরু করলো, যে না আমাদের তাহলে এখন অ্যান্টি পার্টিশন ক্যাম্পেইন মানে আমরা ভাগ করতে দেব না। কিন্তু তারপরেও দেখা গেল যে ইগনোর করলো ব্রিটিশরা পাবলিক ওপিনিয়নকে, করে পার্টিশন প্রপোজাল সেটা অ্যানাউন্স করলো, পার্টিশন অফ বেঙ্গলকে 19 জুলাই 1905 অ্যানাউন্স করলো, প্রপোজালটা অ্যানাউন্স করলো যে আমরা বেঙ্গলকে ভাগ করছি। যেই কথাটা শোনার পর সাথে সাথেই তখন আবার জুলাই, তার পরের মাসে আগস্টে 7 আগস্ট 1905 কিন্তু বয়কট রেজলিউশন সেটা কিন্তু ডাকা হয়েছিল। কোথায় হয়েছিল? কলকাতার টাউন হলে, এবং ফর্মাল প্রোক্লেমেশন অফ স্বদেশী মুভমেন্ট ওয়াজ মেড, এটাই হচ্ছে প্রথম প্রোক্লেমেশন ছিল। তাহলে তারপরে কিন্তু ওরা শুনলো না, প্রথমে অ্যানাউন্স করলো 19 জুলাই 1905 যে আমরা বাংলাকে ভাগ করছি। তারপর ওটা শোনার পরে নানা রকম স্বদেশী যাকে বলা হয় আর কি, সেই মুভমেন্টটা, বয়কট রেজলিউশনটা মানে ইন্ডিয়ানরা বাস করতে থাকলো। তার সাথে সাথেই ওরা কিন্তু ওগুলো কিছু না মেনেই 16 অক্টোবর 1905 পার্টিশন অফ বেঙ্গল ফর্মালি কেম ইনটু ফোর্স, ফর্মালি কার্যকরী হয়েছিল বাংলা ভাগটা, সেটা 16 অক্টোবর 1905। তোমরা আমাকে বলবে 16 অক্টোবর কোন ডে পালন করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো ডেট দেখলেই সব সাবজেক্টের সাথে লিঙ্ক করে পড়বে কিন্তু। তো নেক্সট তারপরে তো বন্দে মাতরম গান গাওয়া হলো। আর এই যে বন্দে মাতরমে এবার 150তম বছর যেটা হলো, সে তার জন্য আমাদের বন্দে মাতরম রিলেটেড অনেক ইনফরমেশান জানতে হয়। মানে প্রথম বঙ্গদর্শন পত্রিকায় এই কবিতাটি প্রথম প্রকাশ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে সম্ভবত। তারপরে সেটা তার উপন্যাস আনন্দমঠে প্রকাশিত হলো মানে 1882-তে। তারপরে সেটা আবার রবীন্দ্রনাথ ঠাকুর 1896 যে ক্যালকাটা সেশন হলো, সেখানে গান গেয়ে বন্দে মাতরমকে আরও পপুলার করেছিল। বন্দে মাতরম রিলেটেড এই 3টা ইনফরমেশান তোমরা কিন্তু অবশ্যই জেনে রাখবে, কারণ 150তম বছর হয়ে গেল। তো যাই হোক, তারপর আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া, সেটা ন্যাশনাল অ্যান্থেম হয়ে যেটা বাংলাদেশের বর্তমানে। তবে রবীন্দ্রনাথ ঠাকুর এই 16 অক্টোবর 1905 কিন্তু রাখি বন্ধন উৎসব পালন করলো, যে হিন্দু মুসলিমের মধ্যে যেন একটা ইউনিটি আনা যায়। তারপরে ওই দিনগুলোতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস কী প্রতিষ্ঠা করেছিল তোমরা আমাকে বলবে। অনেকে অনেক প্রোটেস্ট করলো। তো তারপরে দেখো তো কিন্তু তাই তো কার্যকরী তো হয়েই গেল। তারপরে আবার 1906 সালে যেটা হলো, বিপিনচন্দ্র, যারা লালবাল পাল যারা রয়েছে, অরবিন্দ ঘোষ, এরা সবাই কিন্তু মুভমেন্টটাকে একটা মানে বিদেশে অন্যান্য পার্টেও ছড়াতে চাইলো। তারপরে বয়কট অফ ফরেন গুডস, যারা বললো টু আদার পার্টস অফ কান্ট্রি, মানে কান্ট্রি অন্যান্য জায়গাতেও, এবং ফরেন গুডটা আমরা নেব না, বয়কট করব, স্বদেশি নিজের দেশের জিনিস ব্যবহার করব এবং ফরেন গুডস বয়কট করব। তখন বিগ স্টেপ নেওয়া হলো,
মানে ক্যালকাটা সেশন হলো। কলকাতা 1906 সালে যেটা হলো সেটা হলো ক্যালকাটা সেশন হয়েছিল। সেখানে প্রেসিডেন্ট ছিলেন কিন্তু দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি কয়বার প্রেসিডেন্ট ছিলেন? 3 বার প্রেসিডেন্ট ছিলেন। 1886-তে ছিলেন, 1893 এবং 1906, 3 বার প্রেসিডেন্ট ছিলেন। তো 1906-এ তখন বললো না, স্বদেশীর উপর সেলফ গভর্নমেন্ট বা স্বরাজ, যেটা স্বরাজের ওপরে, স্বরাজই আমাদের গোল। এটা আইএনসির যে 1906 ক্যালকাটা সেশনে সেটা দাদাভাই নৌরোজি বলেন যে স্বরাজ বা সেলফ গভর্নমেন্ট। তারপরে যাই হোক, তারপরে আবার সুরাজ স্প্লিট হলো 1907-এ। ন্যাশনাল মানে কংগ্রেসের মধ্যে একটা মডারিস্ট এবং এক্সট্রিমিস্ট দুজনদের মধ্যে দ্বন্দ্বে সুরাজ স্প্লিট হলো। তো আজকের মতো তোমাদের সাথে আমি এইটুকুই শেয়ার করলাম। তো যেটুকু পড়লাম তার কিছুটা পড়েছি, যে তার কিছুটা অংশ শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। জাস্ট একটা রিভিশন, আমি জানি তোমরা সকলেই কম বেশি জানো, কিংবা যারা জানো না তারা একটু শুনে ইন্টারেস্ট বাড়াতে পারো নিজেদের। তো চলো আজকের মতো এটুকুই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর এই রিলেটেড, এই যে পার্টিশন রিলেটেড আরও তোমরা যে যা ইনফরমেশান জানো তারা কিন্তু কমেন্টে কিন্তু লিখতে পারো, কিংবা ইংলিশে যেগুলো পড়ালাম সেগুলোর আরও সিনোনিম যেটা জানো তাহলে আমারও জানা হয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।